আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ক্লাস 10-এ আছে। তোমরা দেখতেই পাচ্ছ, সরল সুদ কষা, মানে সিম্পল ইন্টারেস্ট। কেন খুব ইন্টারেস্টিং? কারণ আমরা ক্লাস 10 পর্যন্ত সবাই অঙ্ক নিয়ে তো পড়বই। ক্লাস 10-এর পর অনেকে হয়তো অঙ্ক নিতেও পারে, আবার নাও নিতে পারে। কিন্তু এই বিষয়টা, সরল সুদ কষা হোক বা চক্রবৃদ্ধি সুদ হোক, এই বিষয়টা সারা জীবন আমাদের সঙ্গে চলবে। যখন বড় হবে, চাকরি পাবে, তখন কত ইন্টারেস্ট পেলে, কত কি পেলে, কত পার্সেন্টেজ বাড়লো, কত কমলো, বেতন বাড়লো কি কমলো, বা আমার প্রফিট হলো কি লস হলো ব্যবসাতে, এই সমস্ত বিষয়গুলো, বা আমি ব্যাংক থেকে লোন নিলাম, তাতে কত ইন্টারেস্ট যাবে, আমি যদি এটা প্রফিটটা আমি যদি শোধ করে দিতে পারি তাহলে কত আমার সেভিংস হবে, এই বিষয়গুলো আমাদের সারা জীবন চলতে থাকবে। সেই জন্য এই বিষয়টা, সরল সুদ কষার যে বিষয়টা বা টপিকটা, এটা আমরা খুব ভালো মতো ডিটেলে বুঝবো, যাতে কোনো রকম জটিলতা এর মধ্যে না থাকে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা সাধারণত কোনো কিছু দিলে কাউকে, সাপোজ আমরা যদি বলি যে দেখ, কথায় কথায় আমরা স্বাভাবিক বলি, দেখ তোকে আমি আজকে যদি দুটো 10 টাকার নোট দিই, মানে 20 টাকা তোকে যদি আজকে আমি দিই, তাহলে কিন্তু তোকে আমাকে 22 টাকা ফেরত দিতে হবে, বা তোকে 25 টাকা ফেরত দিতে হবে। আমাদের বন্ধুদের মধ্যেও আমরা এগুলো আলোচনা করি। বা বললাম যে তোকে আমি দুটো পেন দিলাম, তাহলে তুই কিন্তু আমাকে 3টে পেন দিবি। এই জিনিসগুলো আমরা আলোচনা করি। তাহলে এই যে আমি যত টাকা দিলাম বা যতগুলো জিনিস দিলাম, তার পরিবর্তে একটা বা দুটো বা 2 টাকা বা 3 টাকা বা 10 টাকা বা 50 টাকা এক্সট্রা যেটা নিচ্ছি, ফেরত নিচ্ছি, বা ইয়ারকি মেরেই যে জিনিসটা আমরা বলছি, যাতে আমি বেশি নেব তোর কাছ থেকে, আদতেও নিই না হয়তো, কিন্তু বেশি নেব যে কথাটা বলছি, ওই যে অতিরিক্ত টাকাটা আমি নিতে চাইছি, সেইটাকেই আমরা সাধারণত সুদ বলি। তাহলে আরো ডিটেলে যদি ব্যাপারটাকে বুঝি, তাহলে কেমন হবে দেখো। সাধারণত সুদ ব্যাপারটা কি? সুদ ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যাংক থেকে 100 টাকা ধার নিলাম, ব্যাংক থেকে, ব্যাংক, আর এটা হলো এ, সাপোজ এটা একটা ব্যক্তি আর এটা হলো ব্যাংক। এ ব্যাংক কি করলো, এ কে 100 টাকা দিল, 100 টাকা ব্যাংক এ কে দিল, কিন্তু কিছু শর্ত দিল। কি শর্ত? বললো আমি তোমাকে 100 টাকা দিলাম, কিন্তু তাই বলে 100 টাকা ফেরত নেব না, আমি এর থেকে বেশি নেব। কেমন করে বেশি নেব? শর্তটা কি? যদি যদি 1 বছর হয়ে যায়, তাহলে 110 টাকা দিতে হবে। এটা 1 নম্বর শর্ত হলো। 2 নম্বর শর্ত বলল, যদি 2 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, তবে 120 টাকা দিতে হবে। তো এ বলল যে আমি তো এরকম করে মনে রাখতে পারবো না, তুমি একটা ডিটেলসে না বলে আমাকে একটা এমন কিছু বলো যাতে আমার মনে রাখতে সুবিধা হবে। তখন ব্যাংক বলল যে ঠিক আছে, আপনাকে এইভাবে আলাদা আলাদা করে মনে রাখার, এরকম করে আলাদা আলাদা করে মনে রাখার দরকার নেই, আমি আপনাকে বলে দিচ্ছি যে বার্ষিক, মানে 1 বছরে বার্ষিক 10% করে সুদ দিতে হবে, এটা বলে দিল। তখন জিজ্ঞেস করলো বার্ষিক 10% মানে কি? এ জিজ্ঞেস করছে ব্যাংককে, বার্ষিক 10% মানে কি? বলছে 1 বছর যদি কেটে যায়, তাহলে আপনাকে এই যে টাকাটা আপনি নিয়েছেন তার 10%, তার মানে 100 টাকার 10% কত হবে? 100 গুণ 10/100, তাহলে এই দুটো কেটে গেল, তার মানে 10 টাকা। তার মানে 1 বছর পরে উনাকে অতিরিক্ত 10 টাকা করে দিতে হবে। তার মানে 1 বছর পরে 100 টাকা তো দিতেই হবে, প্লাস 10%-এর জন্য এই 10 টাকাটাও দিতে হবে। তাহলে 1 বছর পরে কত হলো? 100 আর 10 যোগ করে হয়ে গেল 110। 2 বছর যদি হয়ে যায়, তাহলে 10 টাকাটা 20 টাকা হয়ে যাবে, আর 100 টাকা তো দিতেই হবে, তাহলে 100 টাকা প্লাস 20 টাকা, তাহলে হয়ে গেল 120 টাকা। যদি 3 বছর হয়ে যায়, তাহলে এই 10 টাকাটা 30 টাকা হয়ে যাবে,
কারণ প্রত্যেক বছর 10 টাকা করে করে বেড়ে যাচ্ছে। তাহলে 30 টাকা আর এই 100 টাকা, তাহলে 130 টাকা। তার মানে 3 বছর যদি হয়ে যায় তাহলে 130 টাকা দিতে হবে। তখন এ বলল ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তার মানে আমাকে আপনাকে বেশি মানে 100 টাকার বেশি দিতে হবে। এ বলল ব্যাংকে যে আমাকে তাহলে 100 টাকা দিলে হবে না, 100 টাকার থেকে বেশি দিতে হবে। হ্যাঁ, ব্যাংক বলল ঠিক বলেছেন, 100 টাকা দিলে শুধু হবে না, তার সঙ্গে আরো কিছু টাকা দিতে হবে। এই যে কিছু টাকা দিতে হবে, সেই কিছু টাকাকেই আমরা বলি এই যে এই 10 টাকা, এই 30 টাকা, এই যে এখানে যে 20 টাকা ঢুকে আছে 20 টাকা, এইগুলোকেই আমরা বলি হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। তাহলে এই সুদ বা ইন্টারেস্ট দুরকম হতে পারে, দুই রকম হতে পারে। এক নাম্বার সরল সুদ হতে পারে, আর এক নাম্বার হতে পারে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ, এরকম দুটো হতে পারে। তো চক্রবৃদ্ধি সুদটা আমাদের এখন আলোচনা নাই, যখন হবে তখন আমি চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে ডিটেলে বলবো। তাহলে এটা আমাদের এখন আলোচ্য বিষয় না, আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে সরল সুদ। তবে কিছু কিছু জিনিস আমি চক্রবৃদ্ধি সুদের সঙ্গে এর পার্থক্যটা যখন বলবো তখন বলবো, এটা বুঝতে পারবে। তো সরল সুদটা কি হলো? তাহলে এক নাম্বার আমরা দেখলাম, এখান থেকে বুঝতে পারলাম যে সুদের হারটা প্রত্যেক বছর ফিক্স থাকবে। যদি 10% বলে তাহলে প্রত্যেক বছর 10% করে চলবে, যদি 5% বলে প্রত্যেক বছর 5% করে চলবে, যদি 15% বলে তাহলে 15% করেই চলবে। তার মানে এটা ফিক্স থাকছে, আর আসল টাকা তো ফিক্স থাকছেই। তার মানে একটা জিনিস বুঝলাম কি, যে সরল সুদের ক্ষেত্রে সুদ সর্বদা স্থির থাকবে। সুদের হার না, কিন্তু সুদ প্রত্যেক বছর যে সুদটা, এই যে প্রথম বছর 10 টাকা, তারপরে বছর আবার 10 টাকা, তারপরে বছর আবার 10 টাকা, তারপরে বছর আবার 10 টাকা, এরকম করে প্রত্যেক বছর এর সুদটা ফিক্স থাকবে। বছরের সুদ এই ধার নেওয়ার সময় ওকে যত টাকা করে প্রথমে সুদ দিতে হবে, প্রত্যেক বছর তত টাকা করেই দিয়ে যেতে হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা নেই। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা প্রত্যেক বছর বাড়তে থাকবে। যেমন এখানে 10 টাকা সুদ হয়েছে, তো 10 টাকা সুদ হয়ে কত হলো? 110 টাকা হলো। কিন্তু এর পরের বছর এই 110 টাকার উপরে সুদ পড়বে, তখন আর 100 টাকার উপরে সুদ পড়বে না, তখন 110 টাকার উপরে যদি সুদ পড়ে তাহলে এখানে সুদ কত হয়ে যাবে? 11 টাকা। 11 টাকা সুদ হয়ে যাবে, 11 টাকা এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 120 না 121 টাকা হয়ে যাবে এবার, কারণ 110-এর সঙ্গে 11 যোগ করলে 121 হয়ে যাবে। এবার 121-এর উপরে সুদ পড়বে, তাহলে কত হবে? 12.1 টাকা হয়ে যাবে। তার মানে দেখো, সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর 10 টাকা করেই থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদটা পাল্টে যাচ্ছে। সেই জন্য চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হয়, আর সরল সুদ চক্রবৃদ্ধির থেকে কম হয় একটা নির্দিষ্ট শর্তের জন্য। তার মানে সুদ সর্বদা স্থির থাকবে। 2 নাম্বার আমরা কি বলতে পারি, যদি সময় আর সুদের হার এই দুটো যদি স্থির থাকে, যে সময়টা বললো 2 বছর, তো 2 বছরই থাকবে, আর সুদের হার যদি ফিক্স থাকে, তাহলে সময় আর সুদের হার ফিক্স থাকলে মোট সুদ আর আসল সমানুপাতি হবে। সমানুপাতি মানে যত আসল বাড়বে তত সুদ বাড়বে, যত আসল কমবে তত সুদ কমবে। যদি মনে করো এবার সুদের হার আর সুদের হারটা কি, এই পার্সেন্টেজ, আর সুদটা কি মোট যেটা, এই দুটো যদি স্থির থাকে তাহলে কি ঘটবে? এই দুটো যদি স্থির থাকে তাহলে আসল আর কি আছে? সময়ের সাথে কি সম্পর্ক হবে? এটা ফিক্সড আর সুদও ফিক্সড। তার মানে এই দুটো যদি ফিক্স থাকে তাহলে হয় যদি আমি আসল বাড়াই তাহলে আমার সময়টা কম লাগবে, তার মানে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। এটা হচ্ছে সরল সমানুপাতি।
কেন? কারণ যত সময়, এই দুটো তো ফিক্সড, তাহলে আমি যদি সময় বাড়াতে থাকি আর আসল তাহলে আমার যদি কমও থাকে তাহলেও আমি মোট সুদটা বেশি পাবো। আর আসল যদি আমার বেশি থাকে তাহলে সময় যদি কম থাকে তাহলেও আমি সুদটা ওই একই পাবো আগেরটার মতোই। তো এই জিনিসগুলো মাথার মধ্যে ক্লিয়ার করতে হবে, আলাদা আলাদা করে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আর কি? যদি ধরো যে সুদটাকে ফিক্সড করতে হবে, মানে আমি চাইছি একটা নির্দিষ্ট সময় পরে আমি 100 টাকা সুদ পেতে চাইছি, এটা সুদ পেতে চাইছি 100 টাকা। তাহলে সুদ স্থির করে দিলাম, সময়টা স্থির করে দিলাম, বলল যে আমি 5 বছর পরে 100 টাকা পেতে চাই সুদ হিসাবে। তাহলে আমাকে আসলটা আমি 5 বছর পরে 100 টাকা পাবো, তাহলে আসল যদি বাড়াই, আসল আর সুদের হারের সম্পর্ক কি হবে? দেখো, আসল মনে করো নিয়েছি আমি 500 টাকা নিয়েছি আসল, তাহলে এই 500 টাকার হয়তো 5% করে যদি আমি সুদ নিই, সাপোজ এটাদের সঙ্গে মিলবে না, 500 টাকা আমি আসল টাকা পি 500 টাকা, আর সুদের হার হচ্ছে 5% করে যদি, তাহলে 5 বছরে দেখা গেল আমি 100 টাকা পাচ্ছি। এবার আমাকে বললো না না না, আমার কাছে 500 টাকা নেই, আমার কাছে 200 টাকা আছে, তাহলে আমাকে সুদের হারটা বাড়াতে হবে যদি আমি এই টাকাটা পেতে চাই। তার মানে দেখো, এটা কমলো, এটা বাড়াতে হচ্ছে। আমি যদি বলছি না না না, আমার কাছে প্রচুর টাকা আছে, 900 টাকা আছে, তখন বললো ঠিক আছে, তাহলে আপনি সুদের হারটা কম দিলেও আপনি এটা পেয়ে যাবেন। তার মানে সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে? ব্যস্ত সমানুপাতি। এই জিনিসগুলো মাথার মধ্যে ক্লিয়ার রাখতে হবে একদম, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে দেখলাম এই বিষয়গুলো, যে সুদ ব্যাপারটা কি। এইবার আমরা একটা শব্দ ব্যবহার করলাম যে এ একজন আর বি একজন, দুজন আলাদা আলাদা মানুষ। তাহলে এ বলল বি কে যে আমি তোমাকে 100 টাকা দিলাম, বা বি এর কাছ থেকে 100 টাকা ঋণ নিল, ঋণ মানে লোন নিল। কে নিল? বি। কার কাছ থেকে? এর কাছ থেকে। তাহলে এ কে আমরা বলবো উত্তমর্ণ, আর বি কে, যে ঋণ নিল, যে ঋণ দিল, তাকে বলবো উত্তমর্ণ, আর যে ঋণ নিল তাকে বলবো অধমর্ণ। তার মানে উত্তমর্ণ ঋণ দেয় আর অধমর্ণ ঋণ নেয়। এই শব্দ দুটো পরিষ্কার মাথার মধ্যে রাখবে। তাহলে এবার আমাকে এবার এ বি কে বলল যে তোমাকে আমি 500 টাকা ঋণ দিলাম, 500 টাকা ঋণ দিলাম। 5 বছর পরে বা 3 বছর পরে কি ঘটলো? 3 বছর পরে একে ফেরত দিচ্ছে কত টাকা? দেখা গেল 500 টাকা ঋণ নিয়েছে, ফেরত দিচ্ছে দেখা গেল 600 টাকা, 600 টাকা ফেরত দিল। তো ঋণ নিয়েছে 500 টাকা, ফেরত দিল 600 টাকা, কেন? কারণ নিশ্চয়ই সুদটা লেগেছে। তাহলে কত টাকা সুদ লাগলো? তাহলে সুদ কত টাকা লাগলো দেখি, কত টাকা বেশি লাগছে? বেশিটা কত? 600 বিয়োগ 500, তার মানে 100 টাকা বেশি দিতে হলো, 100 টাকা বেশি দিল। এই যে 100 টাকা বেশি দিল, এইটাকে আমরা বলবো হচ্ছে সুদ, মোট সুদ। সেই মোট সুদটা কার উপরে নির্ভর করে? বললো 5% বা 10% বা 8% বা 5%, এই যে সুদের হারগুলোর উপরে নির্ভর করে। প্রত্যেক বছর 5% করে দিতে থাকছে, মানে প্রত্যেক বছর 5 টাকা, যদি 500 টাকা নিয়ে থাকে তাহলে 5% কত? 5 × 5 = 25 টাকা, তাহলে প্রত্যেক বছর 25 টাকা করে দিয়েই যাচ্ছে করে করতে করতে এরকম হচ্ছে। বা 10%,
500 টাকার 10% কত হবে? 50 টাকা। তাহলে প্রত্যেক বছর 50 টাকা করে অতিরিক্ত দিচ্ছে, প্রত্যেক বছর 50 টাকা করে অতিরিক্ত দিচ্ছে। যদি 500 টাকা 8% করে ও সুদ নিত, বছরে 8% দিতে হবে। তাহলে বছরে 8% মানে 500 টাকার 8% করো কত? 40 টাকা। তাহলে 40 টাকা করে ওকে প্রত্যেক বছর দিয়ে যেতে হচ্ছে, এরকম করে ওকে দিতে হচ্ছে। সে দিতে 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 প্রত্যেক বছর জমতে জমতে অতিরিক্ত যে টাকাটা জমছে সেটাই জমতে জমতে মোট সুদ হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে এই 100টা হলো মোট সুদ হলো। এই যে 600টা, এই 600-র মধ্যে কে কে আছে? এই 500 টাকাটাও আছে, আর এই সুদের 100 টাকাটাও আছে। তাহলে এই 600 টাকাটাকে, এই 600 যে টাকা, এইটাকে আমরা কি বলবো? সুদ আর আসল একসাথে। সুদ আর আসল মিলে তো এই টাকাটা হয়েছে, তাই না? এর মধ্যে 500 টাকা আসল আছে আর 100 টাকা সুদ আছে, এই তো। আচ্ছা, আসল সুদ এগুলো কি জিনিস? আসল হচ্ছে মূলধন। কোনটা আসলটা? কোনটা? এই যে 500 টাকা ধার দিয়েছিল, এ বি কে 500 টাকা দিয়েছিল, তার মানে এই টাকাটাই তো আসল টাকাটা, এটাই মূল টাকা, মেন টাকা হচ্ছে এটাই। তার জন্য কি মূল টাকা, যেহেতু কেন মূলধন বলছে, এটা থেকেই সমস্ত কিছু শুরু হয়েছিল, সেজন্য এটাই হচ্ছে আসল টাকা, সেজন্য এটাকে আমরা আসল বলি। ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি প্রিন্সিপাল। ওই জন্য এটাকে আমরা কি দিয়ে ধরি? ক্যাপিটাল পি ধরি। আসলকে আমরা পি দিয়ে ডিনোট করি, প্রিন্সিপাল। আচ্ছা, আরেকটা কি বললো? আরেকটা বললো যে আমাকে প্রত্যেক বছর বছর 5% বা 10% বা 8% করে সুদ দিতে হবে। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সুদের হার। সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টকে আমরা ছোট হাতের আই দিয়ে ডিনোট করি, ছোট হাতের আর দিয়ে ডিনোট করি, সরি। আচ্ছা, এইবার হচ্ছে মোট সুদ, সেটাকে কোনটা? ক্যাপিটাল লিখবো কি? ইন্টারেস্ট। এটা হচ্ছে আসল ইন্টারেস্ট। এই যে মোট সুদটা, যে অতিরিক্ত টাকাটা লাগলো সেটাই মোট সুদ। তাহলে মোট সুদটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? ক্যাপিটাল আই দিয়ে। হয়ে গেল। আর একটা কি থাকলো? সময়। বললো না 3 বছর পরে ওকে এত টাকা দিতে হলো, তার মানে 3 বছরটা হচ্ছে সময়। তাহলে সময়টাকে আমরা কি বলি? নিশ্চয়ই জানি সবাই, এটাকে আমরা ডিনোট করব টি দিয়ে। তো এই হয়ে গেল সমস্ত জিনিসগুলো, পি আর পার্সেন্ট, আই আর টি। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পার্সেন্টেজ মানে আমাদের ধারণাটা কিছু কিছু মানুষের ভুল হয়। পার্সেন্টেজ মানে আমরা সবসময় ভাবি 100, না। পার্সেন্টেজ মানে অ্যাকচুয়ালি 1/100। পার্সেন্টেজ মানে 1/100। কেন? কারণ 100% মানে হচ্ছে 100 গুণ পার্সেন্ট মানে 1/100। তাহলে দেখো দুটো শূন্য কেটে গিয়ে কি দাঁড়ালো আমাদের? 1। তার মানে 8% মানে 100% মানে অ্যাকচুয়ালি 1। সেই জন্যে অনেকে বলে যে লাভ ক্ষতির অঙ্ক করার সময় বা শতকরার অঙ্ক করার সময় 100% ধরে করো। কেন 100% ধরতে বলে? কারণ 100% মানে তো 1, আমরা ছোটবেলা থেকে শিখেছি, যখন কিছু ধরতে হয় তখন 1 অংশ ধরি। তাহলে 100% মানে ওই জন্য 1, যেহেতু সেই জন্য আমরা 100% ধরে অঙ্কগুলো করি। তার মানে এখানে যদি আমাকে 8% বলে, তার মানে কি 8/100। কেন? 100-র মধ্যে 8, 100 টাকার মধ্যে 8 টাকা। যদি 5% বলতো, তার মানে কি 5/100, তার মানে 100 টাকার মধ্যে 5 টাকা, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এই হয়ে গেল। এবার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই অঙ্কটা একটু আমি তোমাদেরকে দেখাই। এবার দেখো একটা কোশ্চেন দিচ্ছি। কি কোশ্চেন? বলল যে পি টাকার বার্ষিক R% হারে, বার্ষিক R% হারে টি বছরের মোট সুদ নির্ণয় করো। এটা আমাদেরকে প্রশ্ন দিল। তাহলে পি টাকা মানে এটা হচ্ছে আসল টাকাটা, সুদের হার R%, সময়টা টি,
তাহলে মোট সুদ মানে ক্যাপিটাল আইটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এইটুকু থেকে আমরা কি বুঝতে পারলাম? এইটুকুটা থেকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। যখনই আমাকে বলবে বার্ষিক 5% সুদের হারে, এই কথাটার মানে হচ্ছে 5%। 5% মানে কি? 5/100। 5% মানে কি? 5/100 তো নাকি? তার মানে 100 টাকা নিলে 5 টাকা অতিরিক্ত দিতে হবে, তাই তো? 100 টাকা যদি আমি নিই তাহলে 5 টাকা আমাকে সুদ দিতে হবে। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? তাহলে লিখতে পারি বার্ষিক মানে 1 বছরে, 1 বছরে 100 টাকার জন্য 5 টাকা সুদ দিতে হবে। এই কথাটার মানে, এই লাইনটার মানে যে যত সুন্দরভাবে বুঝতে পারবে সে এই অঙ্কগুলো করতে তত সুবিধা হবে। তাহলে বার্ষিক 5% সুদের হারে, এটা মানে কি? মানে এক বছরে 100 টাকার জন্য 5 টাকা সুদ দিতে হবে। দেখো, এইটুকু কথাটার মানে অত বড় যে বার্ষিক মানে 1 বছরে 5%, 5% মানে কি? 5/100 না? তাহলে 100 টাকা যদি নিই তাহলে আমাকে 5 টাকা দিতে হবে। কি দিতে হবে? সুদ দিতে হবে। তো এটা অঙ্কের ভাষা না, এটা অঙ্কের ভাষা আমি লিখিনি, আমি আমাদের বোঝার ভাষা লিখেছি। এবার যদি অঙ্কের ভাষায় লিখতে চাই তাহলে এটা কেমন হবে দেখতে? এরকম, 100 টাকা আসল হলে 1 বছরে সুদ হবে 5 টাকা। এই হলো আসল ভাষা। বা কেউ যদি আসলটা না লিখতে চায়, 100 টাকার 1 বছরে সুদ হবে 5 টাকা, এইটুকু লিখলেও হবে। কেউ যদি এটা না লিখে, 100 টাকার 1 বছরে সুদ হবে 5 টাকা, এইটুকুটার মানে হচ্ছে এইটা। তাহলে এই বিষয়টা যেন মাথার মধ্যে অবশ্যই ঢুকে, বারবার করে এই জায়গাটা শুনবে। তাহলে আমরা এই ভাষাটা, তাহলে আমরা এইটুকুটাকে বাদ রাখি এখন, এইটুকুটা আমাদের দরকার নেই এখন। তাহলে এবার এইটা মানে কি? এইটা মানে বার্ষিক 8%। বার্ষিক R% মানে কি? তার মানে R/100। তার মানে 100 টাকা যদি আমি ধার দিই তাহলে 8 টাকা আমাকে সুদ পাবো 1 বছরে, তাই তো নাকি? তাহলে কি লিখছি এটাকে? দেখো, এটার মতোই, শুধু এখানে 5% ছিল, এখানে R% আছে। তাহলে এই ভাষাটাই লিখবো। কি লিখবো? 100 টাকা আসল হলে 1 বছরের সুদ সমান R টাকা। এই যেটাই লিখেছি, 100 টাকা আসল হলে 1 বছরের সুদ হবে 5 টাকা। এই যে বার্ষিক 5%, তাহলে এখানে বার্ষিক R%, মানে কি লিখবো? 100 টাকা আসল হলে 1 বছরের সুদ হবে 8 টাকা। তাহলে 1 টাকা যদি নিই, 100 টাকা থেকে 1 টাকা কমিয়ে দিলাম, তাহলে কমিয়ে দিলাম। আসল হলে 1 বছরের সুদ নিশ্চয়ই ওর থেকে কম হবে, কমলো, কারণ এটা কমে গেল, নিশ্চয়ই এটা কমবে। আচ্ছা, এবার আমাদেরকে বললো পি টাকার, এই যে বলেছিল না পি টাকার, তাহলে পি টাকা যদি আসল হয় তাহলে 1 বছরের সুদ নিশ্চয়ই 1-এর থেকে বেশি হবে, তার মানে আর এর সাথে গুণ হবে পি, নিচে হয়ে গেল 100 টাকা। এবার আমাদেরকে বললো না, পি টাকার 1 বছরের সুদ বলেনি, আমাকে বলেছে টি বছরের সুদ। তাহলে 1-এর জায়গায় টি করে দিলাম। টি বছরের সুদ নিশ্চয়ই আরো বেশি হবে, 1 বছরে যা হবে 2 বছরে বেশি হয়, 3 বছরে আরো বেশি হয়, 4 বছরে আরো বেশি হয়, তাহলে টি বছরে আরো বেশি হবে। তো বেশি হওয়া মানে গুণ হবে, তাহলে উপরে গুণ হলো আর ইন্টু পি ইন্টু টি, বাই নিচে হয়ে গেল 100 এত টাকা। তাহলে এটা আমি কি পেলাম দেখি তো? এটা আমি কি পেলাম? সুদ পেয়েছি না? কখন সুদ পেয়েছি? বলছে পি টাকার টি বছরের সুদ এই টাকাটা। তার মানে সুদ মানে কি? ক্যাপিটাল আই, তাই না? ক্যাপিটাল আই, সুদ মানে ক্যাপিটাল আই। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? ক্যাপিটাল আই, এই যে সুদ, এই যে সুদ, মোট লিখে দিই, মোট সুদ। তাহলে মোট সুদ ব্র্যাকেটে ক্যাপিটাল আই, মোট সুদটা কত বেরোলো আমাদের? পি ইন্টু টি ইন্টু আর, নাকি? তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 এত টাকা হলো।
এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের 1 নাম্বার সূত্র, 1 নাম্বার সূত্র, মানে আসল সূত্র হচ্ছে এটাই। তার মানে মোট সুদ আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। পি কি জিনিস? আসল। টি কি জিনিস? সময়। আর কি জিনিস? সুদের হার। আর 100টা কেন বসছে? আর এর জন্য 100টা আসছে। তাহলে এই হয়ে গেল মোট সুদ। এবার এখান থেকে যদি কেউ বলে আমি পি বের করতে চাই, তাহলে পি বের করতে গেলে কি করতে হবে? এই 100টাকে এদিকে পাঠিয়ে দিব। তাহলে কি হবে? আই ইন্টু 100 হয়ে গেল। আর পি আর টিটা এসে নিচে বসে যাবে। কি হবে? কে কে নিচে বসবে? আর আর টিটা। হয়ে গেল পি বের করার ফর্মুলা। এইভাবে পি বের করার ফর্মুলাও বের করা যাবে, টি এরও বের করা যাবে, আর এরও বের করা যাবে। তো আমরা এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা করব না, আমরা এই একটা ফর্মুলা দিয়ে গোটা চ্যাপ্টারের অঙ্ক করব। তাহলে কি হবে? আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা করে মনে রাখার দরকার পড়বে না। আমরা একটাই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক যদি করে নিতে পারি, তাহলে একটাই ফর্মুলা মুখস্থ করব। আর বাকিগুলো তো এখান থেকেই জন্ম হচ্ছে এদের। তাহলে আমার এইটা যদি আমি মুখস্থ করে নিতে পারি, তাহলে এগুলো আমার কোনো ভয় লাগার ব্যাপার নেই বা মনে না থাকার ব্যাপার নেই, সব মনে থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের সরল সুদ কষার কনসেপ্টটা। তাহলে তোমরা দেখলে সরল সুদ কষা চ্যাপ্টারের যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সেগুলো খুব ভালো মতো মাথার মধ্যে বারবার করে ঢোকাবে। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে খুব সোজা মনে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো দুরকমভাবে করা যায়। একটা গতানুগতিক পূর্ণ পদ্ধতি, যেটা ত্রৈরাশিক এবং ঐকিক নিয়মের পদ্ধতিকে মিক্স করে করা যায়। আর একটা হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ পদ্ধতি, যে সূত্রের সাহায্যে করব। তোমরা যেটা দেখলে যে সূত্রটাকে আমি যেভাবে ঐকিক নিয়মের মাধ্যমে যে সূত্রটা প্রতিষ্ঠা করলাম, সেই ঐকিক নিয়মের পদ্ধতিতেও এই অঙ্কগুলো করা যায়। আবার ডাইরেক্ট সূত্রগুলো প্রয়োগ করেও করা যায়। তাহলে প্রশ্ন হলো, সূত্র করব কেন? সূত্র করলে আমাদের লিখতে কম হবে, সময়টা বাঁচবে। সেই সময়টা আমরা ক্যালকুলেশনটা মন দিয়ে করতে পারবো। আর যদি ত্রৈরাশিক বা ঐকিক নিয়ম পদ্ধতি করতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে অনেক এবং সময়টা কনজিউম করবে বেশি। সেই জন্য আমরা এই পদ্ধতিটা, মানে সূত্রের পদ্ধতিটাই আমরা করব। কেউ যদি ইচ্ছে করো যে ত্রৈরাশিক পদ্ধতিতে করব বা ঐকিক নিয়ম পদ্ধতিতে করব, সে করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমার পার্সোনাল মতামত যে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে সময়টা একটু বাঁচবে। ঠিক আছে? তাহলে চলো এবার 2 নম্বরের চ্যাপ্টার, মানে কোষে দেখি 2-এর অঙ্কগুলোর মধ্যে সেই নিয়মগুলোকে বা সূত্রগুলোকে প্রয়োগ করে দেখি কিভাবে সেগুলো করা যায়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কত নাম্বার করব? 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্কটা কি বলছে? 2 বন্ধু আছে, বার্ষিক সরল সুদের হার 12% করে বলছে। ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়ে 4 বছর পরে সে টাকাটা ওরা শোধ করবে। তাহলে কত টাকা সুদ বাবদ শুধু দিতে হবে? মানে সুদ মানে মোট ইন্টারেস্টটা, মানে আই, ক্যাপিটাল আইটা শুধু বের করলেই আমাদের এখানে হবে। তাহলে আমরা কি করবো? আগে ইনফরমেশনগুলো দিয়ে দিই। কি কি ইনফরমেশন লিখছি? আসল সমান সমান, আসল ব্র্যাকেটে পি লেখো। পি সমান সমান কত আছে? 15,000 টাকা লিখলাম। সময়টা কত বলেছে? সময় ব্র্যাকেটে টি সমান 4 বছর বলে দিয়েছে। আর একটা কি বলেছে? এবং সুদের হারটা নিশ্চয়ই বলেছে। সুদের হার ব্র্যাকেটে আর সমান সমান কত পার্সেন্ট? 12% করে। তাহলে আমাকে বলছে মোট সুদ কত হবে তুমি বের করো। তাহলে মোট সুদ ব্র্যাকেটে ক্যাপিটাল আই সমান সমান আমরা কি জানি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখন বলতে পারো যে স্যার আমরা কি ডাইরেক্ট পি ইন্টু টি ইন্টু আর লিখতে পারি? হ্যাঁ পারি। কেন? কারণ পিটা কি জিনিস আমরা বলে দিয়েছি, টিটা কি জিনিস আমরা বলে দিয়েছি, আরটা কি জিনিস আমরা বলে দিয়েছি। সেই জন্যে এখানে আর আসল, সময়, সুদের হার এগুলো লেখার দরকার নেই, ডাইরেক্ট পি টি আর করলেই হবে। তাহলে সমান সমান, এটা টাকা হবে। পি এর মান কত? 15,000। টি কত? 4। আর কত? 12। আর নিচে তো 100 বসছেই। তাহলে বলবে স্যার 12% দিলাম না কেন? 12% মানেই হচ্ছে 12/100। সেই জন্য উপরে 12টা লিখলাম আর নিচে 100টা লিখলাম। ঠিক আছে? বুঝতে পেরেছ?
তাহলে এখানে এবার একটু কাটাকাটি করি, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 1, 5, 0, 4 আর 12, এই সবটাকে যদি আমরা গুণ করে দিই, গুণ করলে কত বেরোচ্ছে? তাহলে 15 × 4 মানে 600, 600 × 12, 6 12 72, এত টাকা। এটাই অ্যান্সার। সুন্দর করে নিচে উত্তরটা লিখে দেবে যে 4 বছর পরে মোট সুদ 7,200 টাকা পাবে। হয়ে গেল অঙ্ক। এইবার 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কি করে করব। বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ হারে 2,000 টাকা সুদ কত হবে বের করো। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা চালাকি করেছে কি, ওরা দিন সংখ্যাটা বলে দিয়েছে। তাহলে আমরা সবসময় জানি যে এই সরল সুদের অঙ্ক আমাদেরকে বছরে কনভার্ট করেই করতে হবে। তাহলে দিনগুলোকে আমরা আগে মোট হিসেব করব কতটা দিন হচ্ছে, সেটাকে আমরা কনভার্ট করে দেবো কিসে? বছরে কনভার্ট করে দেবো। মানে 12 দিয়ে ভাগ করলে সেটা 365 দিয়ে 365 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, যেহেতু দিন দিচ্ছে তাহলে 365 দিয়ে ভাগ করলেই আমরা ওটা পেয়ে যাবো বছরে। তাহলে সেটা আমরা বের করে নেব। তাহলে দেখি, লিখছি কি লিখবো, 2005 সাল লিপিয়ার 9, সুতরাং ফেব্রুয়ারি মাস 28 দিনে। কেন লিখলাম? কারণ 8 ফেব্রুয়ারি মাসটা পড়বে, তাহলে ওটা যে লিপিয়ার না সেটা আমরা বলে দিলাম। মোট দিন সংখ্যা দেখি কি হচ্ছে, মোট দিন সংখ্যা। তাহলে জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, আর মে মাসের কত দিন বলেছে? 26 মে পর্যন্ত। তার মানে 26 মে, তার মানে এটা হয়ে গেল মোট এত দিন। সমান সমান আমরা বলতে পারি, সমান সমান আমরা বলতে পারি কত? এটা যোগ করে দিলে 146 দিন হবে। এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাদের ইনফরমেশনগুলো দিই যে আসল, আমাদেরকে আসল কত বলে দিয়েছে? পি কত টাকা আমাদেরকে বলে দিয়েছে? আসলে 2,000 টাকা, 2,000 টাকা আমাদেরকে বলে দিয়েছে। সুদের হার কত বলেছে? সুদের হার ব্র্যাকেটে আর সমান সমান আমাদেরকে বলে দিয়েছে 6%, তার মানে 6/100। আর একটা কি? সময়। তো সময়টা আমরা তো জানি, সময়টা কি করতে হয়? বছরে কনভার্ট করে নিতে হয়। তাহলে বছরে করলে 146/365, এটা বছর হয়ে যাবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 2/5 বছর, নাকি হবে? তো 2/5 বছর। একবারে 73 দিয়ে কেটে দেবে, 73 দিলে কেটে দিলে এটা পেয়ে যাবে। তাহলে এগুলো পেয়ে গেলাম। তাহলে অতএব সুদ বা সুদ লেখার থেকে লিখবে মোট সুদ। মোট সুদ কত হচ্ছে? ব্র্যাকেটে ক্যাপিটাল আই, ডাইরেক্ট সূত্র ফেলে দেবো, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখানে কি নিচে করবে? আমি পাশে করছি, তোমরা নিচে করবে সবসময়। তাহলে কি হবে? 2,000 ইন্টু টি কত? টি হচ্ছে 2/5 ইন্টু আর কত? 6 বাই নিচে 100, বসে গেল। তাহলে এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে দিলাম, 4 হয়ে গেল। তাহলে মানে কত হলো? 4 দুগুণে 8, 48, তার মানে 48 টাকা। এটাই অ্যান্সার। তার মানে ও 26 তারিখের পরে, তার মানে 27 তারিখে ও 48 টাকা সুদ পাবে। 26 তারিখ পর্যন্ত, কিন্তু 27 তারিখে ও 48 টাকা সুদ পাবে। ঠিক আছে।